রেলের ৫ প্রকল্পে সহায়তা দিতে ভারতের গড়িমসি বাদ পড়তে পারে দুটি প্রজেক্ট। বিকল্প অর্থায়ন খুঁজছে বাংলাদেশ। আমরা একটা এআরডিকে চিঠি লিখছি। আমরা বলছি যে আমরা ১ মাসের মধ্যে আমরা এক্সিম ব্যাংক থেকে জানতে চাই যে আমরা ফান্ডিং আদৌ করবে কিনা। যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজব। ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ বিটিআরসির। ব্র্যান্ডউইথ রফতানির সুযোগ তৈরির আশাবাদ। ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে টেক জায়ান্টরা। মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় ছেলেসহ প্রাণ হারানো রেশমা ছিলেন অন্তঃসত্ত্বা, যাদের অবহেলায় এমন মৃত্যু তাদের সাজার দাবি স্বজনদের। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা। নেত্রকোনায় ইজারার নামে প্রভাবশালী মহলের দখলে রেলের জমি গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ নানা স্থাপনা। নির্বিকার কর্তৃপক্ষ। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলির সাথে আছি। শিরোনাম দেখছিলেন। রেলের ৫ প্রকল্পে ঋণ সহায়তায় ভারতের গড়িমসির কারণে বিকল্প অর্থায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও এর আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থান জানতে বসতে চায় বাংলাদেশ। রেল সচিব জানিয়েছেন এরই মধ্যে হাই কমিশনারকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। বলেন এর মাধ্যমে সুরাহা না হলে নিজস্ব এবং বিকল্প বিদেশি অর্থায়নে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এক্ষেত্রে দুটি প্রকল্পের কাজ নাও হতে পারে। অন্যদিকে দীর্ঘ ৫ মাস ভারতের সাথে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ। সম্পর্কের টানাপোড়েন থাকলেও দুই দেশের ট্রেন চলাচলের পক্ষে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপ্নের রিপোর্ট। ভারতের আর্থিক সহায়তায় রেলের ৬ প্রকল্প বাস্তবায়নে ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। বাকি ৫ প্রকল্পের মধ্যে ঢাকা টঙ্গী সেকশনে ডুয়েল গেজ এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েল ডাবল গেজ লাইনের কাজ হয়েছে ৩৭.১ ভাগ, আর কুলাউড়ার শাহবাজপুর সেকশনের পুনর্বাসন কাজ হয়েছে ৫১ ভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই দুই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। এই নিয়ে ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলেও অর্থায়নের অনিশ্চয়তা কি কাটবে? ঢাকা টঙ্গী জয়দেবপুরের এই প্রজেক্টটা এখন আমরা একেবারে মাঝ পর্যায়ে 50% কাজ করে বসে আছি। এটা আমরা এখন চেঞ্জ করতে পারতেছি না। তারপরেও যদি তারা ফান্ডিং ফার্দার না করে, আলোচনা হচ্ছে, যদি না হয় তাহলে আমরা জিওবি থেকে, গভর্নমেন্ট ফান্ড থেকে এটা শেষ করতে হবে। এই প্রকল্পটি নিয়ে ভারতের এক্সিম ব্যাংক আমাদের কাছে এসেছিল। তারা মোডালিটিস অফ পেমেন্ট কীভাবে এগোবো না এগোবো এগুলো তারা আলোচনা করে গেছে আমাদের সাথে। আমার প্রজেক্ট টিম ছিল। আবার প্রজেক্ট টিমকে কদিন আগে ওরা ভারতীয় হাইকমিশন ঢাকাতেও গেছে, তারা গিয়ে কথা বলে এসছে। সো মানে ব্যাপারটা এরকম যে একেবারেই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং এখনও না। অর্থায়নের এই অনিশ্চয়তার মুখে প্রশ্ন, ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় রেলের বাকি ৩ প্রকল্পের ভবিষ্যৎ কি? এরই মধ্যে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়নের জন্য চিঠি দেওয়া হলেও ভারতীয় কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। এ অবস্থায় থমকে থাকা ৫ প্রকল্পে বিকল্প অর্থায়নের পরিকল্পনা আছে বাংলাদেশের। অবশ্য সিদ্ধান্ত নেয়ার আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থা জানতে চায় রেল মন্ত্রণালয়। মিয়াদি এগুলোর অল্টারনেটিভ ফান্ডিং এর জন্য তারা দেখবে। তবে ভারতীয় যেহেতু করলে তো ফাইন, তবে এই ব্যাপারটি আলোচনা সাপেক্ষ। আমাদের হয়তো ভারতীয় হাইকমিশনার যে আসবেন আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে, সেখানে হয়তো আলোচনা করে হয়তো ফ্রুটফুল কোনো একটা কিছু পাওয়া যাবে। বগুড়া থেকে সিরাজগঞ্জ, এটা যদি ওরা ফান্ডিং না করে, আমরা একটা ইআরডিকে চিঠি লিখছি। আমরা বলছি যে আমরা ১ মাসের মধ্যে আমরা এক্সিম ব্যাংক থেকে জানতে চাই যে আমরা ফান্ডিং আদৌ করবে কিনা। যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজব। অন্যগুলোর ব্যাপারে হয়তো এই মুহূর্তে যেহেতু শুরুই হয় নাই, আমরা এই মুহূর্তে হয়তো
আর যদি ফান্ডিং এজেন্সি পাওয়া যায় তাহলে আমরা শুরু করবো, আদারওয়াইজ না করলে সমস্যা নাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরে বন্ধ আছে 3 যাত্রীবাহী ট্রেন, মৈত্রী, মিতালি ও বন্ধন। চলছে না পণ্যবাহী ট্রেনও। এই ট্রেনগুলো আপনার বন্ধ আছে। 20 আগস্টে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনে। এতদিনে কোনো সাড়া আমরা পাইনি। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে জোয়ার ভাটা থাকলেও বন্ধ থাকা যাত্রী ও পণ্যবাহী ট্রেন দ্রুত চালুর বিষয়ে আশাবাদী রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছে গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই গাইডলাইনে কোনো সুযোগ না থাকায় ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খাত সংশ্লিষ্টদের অভিমত, সরকারের এমন সিদ্ধান্তে ভারতের 7 রাজ্যে ব্যান্ডউইথের রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া গুগল, ফেসবুক সহ বৈশ্বিক টেক জায়ান্টরা এখন বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনো ইস্যু নেই, কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই। যে কোনো জায়গা থেকে, বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে, এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেইখান থেকে আমরা রিসেল করা এইটুকু পর্যন্ত পারমিটেড। বাট যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই, এরকম একটা প্রস্তাব এসেছিল, আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে, তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল। বাট যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই, ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের 7 রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে, এমন অভিমত তাদের। গুগল, ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে, সেখানে পিএনআই ব্যান্ডউইথ আমরা নিয়ে আসতেছি, আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা। ঠিক তারাও আমাদের কাছ থেকে, ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইনপুট করুক। সেখানে কিন্তু ট্রানজিট, সেটা আমি পক্ষপাতী না, কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না। গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির। এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার 2-1টা লাইসেন্সিকে, যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটেটিং না। আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব, এটা তো আমরা রিজিওনাল কোঅপারেশনের কথা বলি, এটা হতেই পারে, বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে। সো বিজনেস যদি সাস্টেন করে, রেসিপ্রোকাল হয়, সেটা আমরা করতে পারি। আর অন্যান্য কোনো কারণ যদি হয়, সেটা সরকারের যদি বলে আমাদেরকে, সেটা সরকার সেভাবে করে করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশন। সহকর্মী রিয়াজ রায়হানা আছেন, সেখানে যাচ্ছি তার কাছে। রিয়াজ, একটু জানাবেন খেলাফতে মজলিসের দ্বাদশ অধিবেশনে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন বেলা বাড়ার সাথে সাথে? পরিষদের দ্বাদশ অধিবেশন খেলাফত মজলিসের সংগঠনটির সাবেক আমির অর্থাৎ তিনি এইমাত্র উদ্বোধন করেছেন, অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে এই সম্মেলনটি উদ্বোধন করা হয়েছে এবং এখানে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, পাশাপাশি ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে, ইসলামিক দলগুলো রয়েছে, সেই দলের শীর্ষ নেতারা এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত খেলাফত মজলিস ছাড়া বাকি বড় দল
দলগুলোর নেতারা এখনো আসেনি, তবে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে তারা এসে পৌঁছাবেন এবং এখানে যে বার্তাটি তারা দিতে চাচ্ছেন যে গেল 16 বছর তাদের অভিযোগ করছেন যে 16 বছর আওয়ামী লীগ সরকার গুম খুনে যে রাজনীতি করেছে এবং পুরো দেশকে যেভাবে কারাগারে পরিণত করেছিল সেটি থেকে জনগণ মুক্তি পেয়েছে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এবং এই যে বিজয়, সেই বিজয়কে ধরে রাখার জন্য যতটুকু যার যেখান থেকে যার যে অবস্থান থেকে করা সম্ভব সেটি করতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে হবে। তারা বলছেন যে যদি দেশ যদি ঠিক থাকে তাহলে আসলে সবারই ভাগ্য বদলাবে, কিন্তু দেশের যদি যাতে ক্ষতি হয়, দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো কর্মসূচির কারণে পাশাপাশি স্বৈরাচারী আচরণ যাতে আবার কেউ করতে না পারে বা আবার কোনো স্বৈরাচার যাতে এই জাতির ঘাড়ে ঝেঁকে বসতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন এই আজকের সম্মেলন থেকে। ধন্যবাদ আপনাকে রিয়াজ। অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা আক্তার। স্বামী সন্তান নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ প্রাণ হারান রেশমা। বাঁচানো যায়নি অনাগত সন্তানকেও। যাদের অবহেলায় এমন দুর্ঘটনা, তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এবং স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় ছেলেসহ অন্তঃসত্ত্বা রেশমার মৃত্যুতে শোকে মাতম পরিবার। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ছেলে আব্দুল্লাহ ও স্বামী সুমন মিয়ার সাথে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেশমা। বেঁচে নেই তার অনাগত সন্তানও। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তান সহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালি গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা। ভাইয়া হচ্ছে টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের এটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে হচ্ছে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা, আমাদের মুখে কথা আসে না। একজন 3টা জীবন চলে গেছে, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই। শুক্রবার পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইচপাড়া গ্রামের জসিমউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল যোগে স্বামী সন্তান সহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নেত্রকোনায় রেলের অনেক জমিতেই আজ ট্রেনের চলাচল নেই। বেদখল হওয়া সেসব জমিতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন ধরেই সরকারি এসব সম্পত্তির দখলে প্রভাবশালী মহল, অথচ এসব উদ্ধারে কোনো তৎপরতাই নেই রেল কর্তৃপক্ষের। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রেল লাইনের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী বসতঘর। নেত্রকোনা শহরের চকপাড়া এলাকায় এভাবেই দখল হয়েছে রেলের কোটি কোটি টাকা সরকারি জমি। একদিন দেখা যাবে যে স্টেশন বলতে কিছু থাকবে না, স্টেশন ট্রেনে উঠারও জায়গা থাকবে না, যেভাবে দখল হচ্ছে। রেলওয়েতে স্টেশন মাস্টার আছে, কর্তৃপক্ষ আছে, লোকাল কর্তৃপক্ষ আছে, ওরা মানে আমার মনে হয় ওদের নেগলিজেন্সি আছে, নাহলে এইভাবে সমস্ত রেলওয়ের জায়গা পাবলিক দখল করে নিতেছে। তো এখানে অদৃশ্য একটা শক্তি, কি ম্যাজিক দিয়ে যে কিভাবে তারা দখল করে তারা আবার বিক্রি করে এগুলা, এবং এগুলা বৈধ মানে পরে কিভাবে বৈধ হয়ে যায়। শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকাতেও একই চিত্র। রেলের জায়গায় এখন শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, গেল 20-22 বছর ধরেই ইজারার নামে রেলের সম্পত্তির দখলে রেখেছে একটি প্রভাবশালী মহল। একটু পরে গাড়ি থাকবে না, গাড়ির প্রত্যেক লাইনে লাইনে চলে যাবে। আমরা নিয়ে তো কোনো সমস্যা নেই। ফেরা নিতে আমরা না, কারা নিচ্ছে মাসুদ খান। পরে আপনারা কিভাবে ব্যবহার করেন? পরে তো সব দিই, গুদাম দিলে ফেরা দিতেছে 3000 টাকা। তাকে দেন রেলের জায়গা যেটি আছে, প্রভাবশালী আছে, হেরা দলে আছে, এটি পরিষ্কার হইলে যখন এটি ভালো হইবার। ঠিক কি পরিমাণ রেলের জমি বেদখল হয়ে আছে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই রেলওয়ের কাছে। খতিয়ে দেখে জমি উদ্ধারের আশ্বাস প্রশাসনের।
আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব, যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব। নেত্রকোনা থেকে 2টি আন্তনগর ও একটি কমিউটার ট্রেন রাজধানীতে আসা যাওয়া করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষও হতে পারে সফল। ফাস্টফুডের ব্যবসা করে সফল উদ্যোক্তা হওয়ার এমনই একজন শোভা সরকার। নিজের মেধা, যোগ্যতা এবং পরিশ্রমে এগিয়ে যাচ্ছে শোভা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে রাষ্ট্র এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। আমি যেখানে কাজ করতাম সেই ম্যানেজার আমাকে বের করে দিয়েছে। হিজড়া পরিচয় জানাজানি হলে বাবুর্চির চাকরিটা চলে যায় শোভা সরকারের। এখন রাজধানীর নতুন বাজারে তারই ফুড কর্নারে কাজ করছেন 6 জন কর্মচারী। তাদের বেতন খরচ দিয়ে ভালো আয় হয় শোভার। আগে বিক্রি হতো 15,000 মতো, এখন 10-8,000 এরকম হচ্ছে। একটু সিচুয়েশনটা প্রবলেম রাস্তাঘাটাতে, এমনি বিক্রি ভালো হয়। তাদের এক একজনের স্যালারিও হিউজ পরিমাণ। যিনি বাবুর্চি তার স্যালারি হচ্ছে 30,000 টাকা, তারপরে হচ্ছে পরের জন 20,000, কর্নার 20,000, আরও আছে যারা কাজ করে সাফ করে তাদেরও 15,000 নিচে কারো না। আর সব কিছু মিলিয়ে মোটামুটি একটা আর্ন থাকে মাসে, যা দিয়ে আমাদের চলে যায় ভালো। এখন আর মুখ লুকিয়ে কাঁদতে হয় না শোভা সরকারকে, শুনতে হয় না কারো কটু কথা। পরিবারের কাছেও বেড়েছে গুরুত্ব। আমি খুব প্রাউড ফিল করি যে আজকে যে ফ্যামিলি আমাকে মূল্যায়ন করতো না, আর সেই ফ্যামিলি এখন টেলিভিশনে, ইউটিউবে আমাকে দেখে, দোকান দেখে তারা প্রাউড ফিল করে যে আমার মেয়ে ভিক্ষাবৃত্তি করে না, আমার মেয়ে চাকরি করে খায় বা কাজ করে খায়, তার একটা দোকান আছে। ফুড কোর্ট দিতে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শোভার স্বপ্ন রাজধানীর বিভিন্ন স্থানে আরও দোকান খোলার, সেখানে কাজ করবেন তৃতীয় লিঙ্গের অনেকে। শুধু বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি না, আরও সংগঠন এগিয়ে আসুক এই জনগোষ্ঠীর পাশে, যেন তারা ভালোভাবে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে উন্নয়নের সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। এটাই আমার প্রত্যাশা আর কি সবার কাছে। হিজড়া জনগোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দেশটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মী সহ অনেকে পরিণতি সম্পর্কে জানা যায়নি এখনো। উত্তর গাজায় কার্যক্রম চালু একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরে সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও বের হতে গেলে চালানো হয় এই হামলা। শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় তেল আবিবের পদাতিক বাহিনী এবং পরিচালক হুসাম আবু সাফিয়ান সহ ধরে নিয়ে যায় অনেককেই। এই পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে এবং কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অনেকেই। ধারণা করা হচ্ছে রোগী, স্বাস্থ্যকর্মী, আশ্রয় গ্রহণকারী সহ কয়েকশো মানুষ অবস্থান করছিল হাসপাতালটিতে। কামাল আদওয়ানে বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। সিরিয়ার রাজধানীতে সামরিক শক্তি প্রদর্শন করল হায়াত তাহরির আল শামস HTS। শুক্রবার দামেস্কে বিশাল প্যারেডে অংশ নেয় গোষ্ঠীটির সামরিক শাখা খালেদ ব্রিগেডের সদস্যরা। অস্ত্রশস্ত্র হাতে র্যালি করে বিদ্রোহী যোদ্ধারা। HTS এর দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিতে তৎপর তাদের বাহিনী। জনগণের সুরক্ষা এবং অভ্যন্তরীণ সংঘাত বন্ধের লক্ষ্যে কাজের কথাও জানিয়েছেন তারা। চলতি মাসেই HTS গোষ্ঠীর নজিরবিহীন অভিযানের মুখে পিছু হটে ইরান এবং রাশিয়া সমর্থিত বাশার আল আসাদ বাহিনী। গত 8 ডিসেম্বর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। রাজধানী দখল নেয় HTS। অবসান হয় এক যুগের বেশি সময় স্বৈরশাসনের। তাইওয়ানকে সামরিক সহায়তার সিদ্ধান্তের জন্য মাশুল গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ওয়াশিংটনের বিরুদ্ধে বেইজিংয়ের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র আবারও তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এটা নিঃসন্দেহে এক চীন নীতির বিরুদ্ধে পদক্ষেপ, বেইজিংয়ের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ। এমন সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরবে যুক্তরাষ্ট্রের জন্য। নিজেদের কাজের জন্য তাদেরই ভুগতে হবে।
2 বছরেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে স্টোরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। বলা হচ্ছে ইন্টারনেটে বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এক বৈঠকে নিষেধাজ্ঞাটি তুলে নেয় সিদ্ধান্ত আসে বলে জানানো হয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ রয়েছে ইরানে। নিরাপত্তা ঝুঁকি, আন্দোলন দমানো সহ নানা কারণে ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয় দেশটিতে। এবার ইতালির এক নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ইরান। শুক্রবার রোম জানায় সিসিলিয়া সালা নামের 29 বছর বয়সী ওই সাংবাদিক এক সপ্তাহের বেশি সময় ধরে রয়েছে ইরানের কারাগারে। নিজ দেশের নাগরিককে ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানায় দেশটির সরকার। তবে কি কারণে সিসিলিয়াকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি তেহরান। সম্প্রতি বেশ উত্তাপ ছড়িয়েছে রোম এবং তেহরান সম্পর্কে। ইরানের 2 নাগরিককে আটকের ঘটনায় সুইজারল্যান্ড এবং ইতালির অ্যাম্বাসেডরদের তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দেশের নাগরিকদের আটক করা হয়েছে।